হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 9 এর হচ্ছে পার্ট 2। এই পার্ট 2 এ তোমরা পাবে হচ্ছে 5 এর দাগ থেকে বাকি পোরশনটা সম্পূর্ণ সমাধান পাবে। পার্ট 1 এ তো আমি আগে মানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এবং আগের যে 1 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ সমাধান তোমাদের দেওয়া আছে এবং ভলিউম 2 এর সম্পূর্ণ সমাধান আগামীতেও পাবে। তোমরা ভলিউম 2 একদম দারুণ ভাবে করে যাও, কমন তোমরা গ্যারান্টি পাবে, অন্তত একই সেম ম্যাথ না পেলেও টাইপটা পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখা যে তোমাদের একটা ব্যাচ আমি শুরু করব, যেখানে শুধু সাজেস্টিভ থেকে শুরু করে সমস্ত কিছু একদম ধরে ধরে প্রবলেম সলিউশন হবে, একদম ধরে ধরে। ঠিক আছে? তো যারা যারা আগ্রহী, আমরা একদম ভিডিও শেষে আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা একটু যোগাযোগ করে নেবে, যখন চালু হবে আমি সেটা বলে দেবো। ঠিক আছে? আর একদম পুরো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে করবে, একদম এমন নয় যে এমনি নর্মাল তুলতে হয় তুলে নিলাম। চলো আমরা একদম করব কত দাগ থেকে? 5 এর দাগ থেকে করব। 4 এর দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি, আমরা যেটা করব সেটা হচ্ছে 5 এর দাগ থেকে। দেখা যাক 5 এর দাগের 1 থেকে আমরা করব। কি বলেছে? একটি সমবায় সমিতিতে একটি ব্যাংকে কিছু টাকা এই শর্তে ধার করেছিলেন যে প্রতি বছর অন্তর বার্ষিক 8% সরল সুদের হারে সুদ আসলের 2/5 অংশ, মানে সুদটা আর আসলের 2/5 অংশ সে পরিশোধ করবে। এবং 2 বছর পর দেখতে পাচ্ছে সে 28,000 টাকা শোধ করেছে। তাহলে তিনি হচ্ছে কত টাকা ধার করেছে? তাহলে ধরে নি যে মনে করি তিনি পি টাকা ধার করেছিল। মনে করি তিনি পি টাকা ধার করেছিলেন। এবার আমরা করি পি টাকার 8% হারে 2 বছরের সরল সুদ। তাহলে কি হয়? পি টি আর এর ভ্যালু 8/100, তার মানে আলটিমেট এখান থেকে আসছে আমাদের 16 পি বাই যেটা হচ্ছে 100 টাকা। সুদটা তো দিচ্ছেই, তার সাথে কি করছে? আসলের 2/5 অংশ দিচ্ছে। তাহলে আগে লিখে দিই, আসলের 2/5 অংশ সমান আলটিমেট 2p/5 টাকা। তাহলে শর্তে আমাদের কি হবে? শর্তে আমাদের কি হবে? এই যে 16p/100 তার সাথে 2p/5 সেটা সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে 28,000 টাকা। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করেন, বা আমাদের 100 লসাগু যাবে। 16p প্লাস 5 20 তাহলে 20 দুগুণে 40p সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 28,000, বা 56p সমান আমাদের কত আসবে? 28,000 গুণিত 100, বা পি সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 28,000 গুণিত 100 বাই 56। 28 1 1000, 28 2 56, আর 2 50 100 মানে আমাদের যেটা আসছে 50,000 টাকা। তার মানে আলটিমেট কি হলো? তিনি হচ্ছে কত টাকা ধার করেছিলেন? 50,000 টাকা ধার করেছিলেন। ব্যাস, অঙ্ক শেষ হয়ে গেল 1 এর দাগ। চলো 2 এর দাগটাই যাই। 1 এর দাগটা মুছে দিলাম। চলো এবার করবো আমরা 2 এর দাগটা। একদম সোজা অঙ্ক ছিল, সুদটা তো দিলেই তার সাথে আসলে 2/5 অংশ সে শোধ করলো। চলো 2 এর দাগটা কি বলে? আমন হচ্ছে 25,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করেছিল, এমন ভাবে ধার করেছে প্রথম বছর সে চক্রবৃদ্ধি সুদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিয়ে আছে 4%, 5%, 6%। 3 বছরের শেষে আমন কত টাকা দিয়েছিল? তাহলে এখানে কত? এখানে আসল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 25,000 টাকা। আচ্ছা, 3টা পার্সেন্টেজ আছে, তাহলে আমরা একটা ধরে নিচ্ছি R1 সমান 4% দিয়ে আছে, R2 সমান আমাদের দিয়ে আছে 5%, এবং R3 সমান আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে 6%। 3 বছরের শেষে সুদ আসল, তাহলে অতএব 3 বছর পর সমূল চক্রবৃদ্ধি, সুদ আসল কথাটা তো সমূল চক্র, সূত্রটা আগে লিখি। P ইন্টু 1 প্লাস R1/100, এটা হচ্ছে 1 বছরের জন্য। দ্বিতীয় বছরের কত? 1 প্লাস R2/100, এটা দ্বিতীয় বছরের জন্য, ইন্টু 1 প্লাস R3/100। ওই যে 3 বছর ছিল না, এটা। যদি চক্রবৃদ্ধি সুদ বলতো তো মাইনাস পি হয়ে যেত। চলো এবার আমরা এখানে মানটা বস করাবো। তাহলে আলটিমেট কি আছে? পি এর ভ্যালু হচ্ছে 25,000 ইন্টু 1 প্লাস 4/100 ইন্টু 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100। তাহলে কত আসবে? 25,000 গণিত এখানে চলে আসবে 104/100, এখানে চলে আসবে 105/100, এবং এখানে চলে আসবে 106/100। আচ্ছা, 4 দিয়ে কেটে দাও, 4 25 100, 4 দুগুণে 8, 9 10,
4 6 24 26, এদিকে কেটে দাও 5 20 100, 5 2 10, 5 1 5, এদিকে কেটে দাও 2 5 আর 2 5 10, 2 3 6, ব্যাস। তার মানে আলটিমেট যেটা এলো 25,000 গণিত 26 গণিত 21 গণিত 53 বাই 25 2 50, আচ্ছা 25 2 50, ঠিক আছে, তাহলে 500 500 আর এইদিকে 5 5 25, ওইখানে দুটা শূন্য আর এখানে একটা শূন্য, ব্যাস এটাই ক্যান্সেল। এটা অ্যান্সারে বেরাবে 26 গণিত 21 গণিত 53, যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের টাকা হয়ে যাবে। ঠিক আছে, এই গুণটা তোমরা করে নেবে, 26 গণিত 21 গণিত 53 যেটা বেরাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো 5 দাগের অঙ্ক কমপ্লিট করলাম, এবার যেটা হবে সেটা হচ্ছে 6 দাগের ম্যাথ। এবার যেটা করব সেটা হচ্ছে 6 দাগের ম্যাথ। চলো এই গুণটা তোমরা একটু নিজেরা করে নেবে, আমি তাহলে 6 দাগটা করাচ্ছি। 6 দাগের একেরটা কি আছে, 1/2a প্লাস বি, 1/2a প্লাস বি প্লাস 2x আছে, সমান 1/2a আছে প্লাস 1/b আছে প্লাস 1 যেটা আছে সেটা আছে 2x আছে। চলো একটা কাজ করে 2x টাকে এই পাশে নিয়ে আসি, 1/2a প্লাস বি প্লাস 2x মাইনাস 1/2x ইকুয়াল টু 1/2a প্লাস 1/b। তাহলে বা এখান থেকে আমরা লসাগু করি 2x ইন্টু 2a প্লাস বি প্লাস 2x, এটাই দিকে যাবে, তাহলে 2x মাইনাস 2a মাইনাস বি মাইনাস 2x ইকুয়াল টু 2a তার সাথে b হবে মানে 2ab, এদিকে যোগ করে হবে b প্লাস কত আসবে 2a। তাহলে বা এখানে দেখো 2x ক্যান্সেল, মাইনাসটা কমন নিলাম, 2a প্লাস b বাই আমাদের যেটা হবে সেটা কত 4ax প্লাস আলটিমেট হবে 2bx প্লাস 4x স্কোয়ার আসবে। দেখো 2ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু এখানে যেটা আসবে b প্লাস 2a বাই 2ab। দেখো এটাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বা একটু গুছিয়ে নাও, 4x স্কোয়ার প্লাস 4ax প্লাস 2bx ইকুয়াল টু মাইনাস 2ab। চলো বা 4x স্কোয়ার প্লাস 4ax প্লাস 2bx প্লাস 2ab ইকুয়াল টু 0 হয়ে যাবে, বা এখান থেকে আমরা 4x কে কমন নিলি তার মানে আলটিমেট হবে x প্লাস a প্লাস এখানটা থেকে 2b কমন নিলি তার মানে আলটিমেট x প্লাস a ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে বা এখান থেকে পোরশনটা পড়ে থাকবে একটা x প্লাস a এবং আরেকটা পড়ে থাকবে 4x প্লাস 2b ইকুয়াল টু 0 পড়ে থাকবে। এবার আমরা যেটা করব হয় নতুবা করে দেবো, তার মানে এই পাশটা থেকে হয় কত আসবে, হয় আসবে x প্লাস a ইকুয়াল টু 0, x এর ভ্যালু আসবে মাইনাস a, আর নতুবা যে ভ্যালুটা আসবে 4x প্লাস 2b ইকুয়াল টু 0, 4x সমান মাইনাস 2b, x সমান আমাদের মাইনাস 2b বাই 4 সমান আসবে মাইনাস b বাই 2। একটা পোরশন আমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল কত, x এর ভ্যালু বেরিয়ে গেল মাইনাস a এবং আরেকটা ভ্যালু বেরিয়ে গেল মাইনাস b বাই 2, ওটাই অ্যান্সার আছে। তাহলে আমাদের সমাধানটা কমপ্লিট হলো। এটা মনে রাখবে এই 2x টাকে আমরা বাম দিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, চলো এরপর আমরা 2 এর দাগটা যাই। সমাধানটা একদম সোজা ছিল, পরপর স্টেপ বাই স্টেপ করে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে কোনগুলোকে বাম দিকে রাখতে হবে কোনগুলোকে ডান দিকে রাখতে হবে, ওই জায়গাগুলো একটু খেয়াল করবে, তাহলেই তোমাদের সমাধানগুলো বার করতে পারবে। চলো এবার আমরা করব 2 এর দাগটা। কি বলছে, একটি ট্রেন একই গতিতে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, যখন গতিবেগটা 5 কিমি পার ঘন্টা বেশিতে যাচ্ছে তখন আমাদেরকে ওই দূরত্ব অতিক্রম করতে তার 48 মিনিট হচ্ছে কম সময় লাগছে। মানে যখনই গতিবেগটা বেড়ে গেল তখন টাইমটা আমার কমে গেল, যেটা হচ্ছে 48 মিনিট। ট্রেনটির প্রকৃত গতিবেগ কত, তাহলে ধরে নাও যে মনে করি ট্রেনটির প্রকৃত গতিবেগ x কিমি পার ঘন্টা, প্রকৃত গতিবেগ x কিমি পার ঘন্টা। এখন 360 কিমি যেতে সময় লাগে, সময় সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এত ঘন্টা তার সময় লাগে। গতিবেগ 5 কিমি বেড়ে গেলে তাহলে কত হবে, গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা হলে 360 কিমি যেতে তখন সময় লাগবে, বা 360 কিমি যেতে সময় লাগবে কত, 360 বাই x প্লাস 5 ঘন্টা। ভালো করে বুঝো,
যখন আমাদের গতিবেগ এক্স ছিল তখন 360 যেতে সময় লাগছে 360/x, যখন গতিবেগটা বেড়ে গেল এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হলো তখন 360 কিমি যেতে সময় লাগছে 360/x প্লাস 5 শর্তে। তাহলে প্রথমে নিশ্চয়ই সময়টা বেশি, 360/x মাইনাস 360/x প্লাস 5, কারণ গতিবেগ বেড়ে গেছে মানে সময়টা কমে গেছে। সেটা আমাদের কত? 48 মিনিট। তাহলে 48 মিনিটটাকে ঘন্টা করে দেবো, তাহলে 48 বাই আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 60 হয়ে যাবে। চলো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দিই, বা x ইন্টু এক্স প্লাস 5, আচ্ছা এটা গুণ করলে কত আসবে? 360x প্লাস 5 দ্বারা গুণ করেই দিই, 5 0 0, 5 6 30, 0 হাতে থাকে 3, 5 3 15, 16 17 18 মাইনাস 360x ইকাল টু, এটাকে যদি 6 দিয়ে কেটে দিই 6 8 48, 6 10 60, 2 4 8, 2 5 10, মানে আলটিমেট যেটা বেরোবে সেটা হচ্ছে 4/5। চলো এটা আর এটা ক্যান্সেল, তাহলে বা 4 দিয়ে যদি ক্যান্সেল করে কত হবে? 4 4 16, 4 দিয়ে যদি ক্যান্সেল করে কত বেরোবে? 4 4 16, 17 4 5 20, 450 বাই এটা কত বেরোবে? x স্কোয়ার প্লাস 5x সমান যেটা বেরোবে 1/5, বা x স্কোয়ার প্লাস 5x সমান 0, 5 5 25 5 হাতে থেকে 2, 5 4 20 দিয়ে 22, একটু উল্টা পাল্টা বেরোলো কি? 4 বার 48, 5 বার 60, 4 দিয়ে যদি আমি উপরটাকে কাটি 4 4 16, 17 18, 4 5 20, 0, ঠিক আছে। 5 দ্বারা কাটলে 0, 5 5 25 5 হাতে থেকে 2, ঠিক আছে। তাহলে বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2250 ইকাল টু 0। ব্যাস এইটার থেকে আমাকে কত নিয়ে আসতে হবে? আমাকে 5 নিয়ে আসতে হবে। কত থেকে? 2250, 5 দিয়ে দিই করি, 5 4 20, 5 4 20, 21 22, 5 5 25 0, 9 দিয়ে খেয়ে দাও, 9 5 45 0, 45 50, 45 50, 5 9 9 5 হ্যাঁ 45 50। চলো তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 45x মাইনাস 2 2 5 0 ইকাল টু 0। তাহলে বা এক্স টাকে কমন নিলে এক্স প্লাস 50 আসবে, মাইনাস 45 কমন নিলেও একই রকম ভাবে এক্স প্লাস 50 আসবে। চলো তাহলে ইকুয়েশন গুলো কি কি বেরিয়ে গেল? একটা এলো তাহলে এক্স মাইনাস 45, একটা চলে এলো তোমার এক্স প্লাস 50 ইকাল টু 0। এবার আমরা যেটা করবো হয় নতুবা, তাহলে হয় আমাদের ইকুয়েশন আসবে এক্স মাইনাস 45 ইকাল টু 0, এক্স এর ভ্যালু হচ্ছে 45, আর নতুবা আমাদের যে জায়গাটা আসবে এক্স প্লাস 50 ইকাল টু 0, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস 50। ব্যাস এই জায়গাটা। তাহলে আমাদের নিশ্চয়ই নেগেটিভ হচ্ছে না গতিবেগ, তাহলে অতএব ট্রেনটির প্রকৃত গতিবেগ, অতএব ট্রেনটির প্রকৃত গতিবেগ যেটা বেরাবে সেটা হচ্ছে 45 কিমি পার ঘন্টা। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? যখন গতিবেগ এক্স ছিল তখন কত সময় লাগছে, যখন গতিবেগ এক্স প্লাস 5 তখন কত সময় লাগছে, আলটিমেট দুটোর বিয়োগফল সমান আমার যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 48 মিনিট ছিল, সেটাকে আমরা ঘন্টায় করলাম 48/60 করে ক্যালকুলেশনটাকে আমরা নিয়ে গেলাম। চলো 6 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার যেটাতে যাব সেটা হচ্ছে 7 দাগ। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 7 দাগের 1। 7 দাগের 1 এর পোরশনটা কি আছে? 4√3 বাই যেটা আছে 2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই যেটা আছে সেটা আছে 3 মাইনাস √12। এই পোরশনটা দেওয়া আছে। চলো 4√3/2 মাইনাস √2 মাইনাস 30/4√3 মাইনাস √18 মাইনাস √18/3 মাইনাস √12। চলো এটাকে আমরা একটা কাজ করি, ভেঙে নিই প্রথমে। 4√3, আচ্ছা একবারই করতে করতে ওই জায়গাগুলো যেগুলো দরকার সেগুলো ভেঙে নেবো। 4√3 এর বিপরীত দ্বারা করলে 2 প্লাস √2 দ্বারা আমি উভয় পক্ষকে গুণ করো, নিচে ছিল 2 মাইনাস √2 এবং তার সাথে দিলাম কত? 2 প্লাস মাইনাস 30। তার সাথে আমি যেটা দেবো সেটা কত? 4√3 প্লাস √18 আপাতত এখন রাখি, তারপরে ভাবা যাবে। 4√3 মাইনাস √18 এবং তার সাথে যেটা আসছে 4√3 প্লাস √18 মাইনাস √18 কে আমরা ভেঙে নিচ্ছি 3√2, 3 3 9, 9 2 18, 3√2 এবং তার সাথে আসছে 3 প্লাস √12, আর নিচে যেটা ছিল 3 মাইনাস √12 এবং তার সাথে আসছে কত? 3 প্লাস √12। ব্যাস এটা। চলো 4√3 আলটিমেট 2 প্লাস √2 থাকলো। এই জায়গাটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, 2 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস 30 ইন্টু 4√3 প্লাস এই √18টাকে একটু ভেঙে নিই, 3√2 করে দিচ্ছি বাই এই পোরশনটা যেটা এটা মাইনাস ছিল, এই পোরশনটা কত আসবে? 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম স্ট্র্যাটেজি এখানটায় চলে যাচ্ছে, 3√2, 3 প্লাস √12 আছে, √12 মানে হচ্ছে 2√3,
বাই যেটা হবে সেটা 3 তার হোল স্কয়ার মাইনাস √12 তার হোল স্কয়ার চলে আসে। চলো আমরা কিন্তু এই জায়গাটা অনেকজন কি করে এটাকে গুণ করে দেয়, না একদম গুণ করবে না, কাটাকাটি হয়ে যাবে। চলো 4√3 2 প্লাস √2 বাই যেটা আসবে দেখো 2 স্কয়ার 4 √2 স্কয়ার 2, তার মানে আলটিমেট এখানে পড়ে থাকবে 2। ভালো করে বুঝে, এখানটাকে আমি স্টেপ জাম্প দিচ্ছি। 2 স্কয়ার 4 √2 স্কয়ার 2, 4 মাইনাস 2 মানে 2 মাইনাস 30 4√3 প্লাস 3√2 বাই এটা দেখো 4 4 16, 16 আর 3 হচ্ছে 48 মাইনাস 18 মানে যেটা হবে সেটাও হচ্ছে 30। দেখো ভালো করে দেখো, এটাকে স্কয়ার করলে 48, তার থেকে 18 বাদ মানে হচ্ছে আলটিমেট 30 মাইনাস 3√2 3 প্লাস 2√3 বাই যেটা আসবে সেটা হচ্ছে দেখো ভালো করে 3 স্কয়ার 9 আর √12 স্কয়ার 12 মানে আলটিমেট এখানে আসবে কত মাইনাস 3 আসবে, এটা খেয়াল করবে মাইনাস 3 আসবে। 2 2 এ 4 মানে এখানে আলটিমেট 2 হবে, 30 30 ক্যান্সেল, 3 এ 3 আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে 2√3 এর সাথে 2 মানে আলটিমেট 4√3, 2√3 তার সাথে √2 মানে আলটিমেট আসবে 2√6 মাইনাস মাইনাস হচ্ছে কত আসবে 4√3 মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে 3√2 মাইনাসে মাইনাস এখানে এখন প্লাস হয়ে গেছে, তাহলে প্লাস যেটা হবে সেটা হচ্ছে 3√2। এখন প্লাস যখন হয়ে গেছে তাহলে আলটিমেট √2 আর 2√3 এ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 2√6। ভালো করে দেখো 4√3 ক্যান্সেল, 3√2 3√2 ক্যান্সেল, তাহলে এইখানে 2√6 আর এখানে 2√6 মানে অ্যান্সার হবে কত হচ্ছে আমাদের 4√6। ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিয়ে তোমরা ভালো করে করবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে চলো পরেরটা যাই। দেখো এক একটা তো ইম্পর্টেন্ট ঠিক আছে আমি মেনে নিলাম, দুইয়েরটা এতগুলো স্টার দেবে না যাতে বইটা ছিঁড়ে যায়। দুইয়েরটা এতটা গুরুত্বপূর্ণ কল্পনার বাইরে, মানে যতটা তুমি কল্পনা করবে তারও বাইরে। ঠিক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দুইটা, ইম্পর্টেন্ট মানে কি দারুণই ইম্পর্টেন্ট, স্টার দিয়েই চলবে। চলো কি আছে এক্স ওয়াই জেড চলরাশি, যেখানে ধ্রুবকটা যেটা দেওয়া আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ধ্রুবক দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এবং এক্স প্লাস জেড মাইনাস ওয়াই ভেরিজিয়াস আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই জেড, এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এবং এক্স প্লাস জেড মাইনাস ওয়াই ভেরিজিয়াস ওয়াই জেড দেওয়া আছে। আর প্রমাণ করতে বলেছে যেটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস যেটা বলেছে সেটা হচ্ছে ওয়াই জেড। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ ভাবে বুঝবে, একদম তাগড়া ভাবে বুঝাচ্ছি। দেখো এটাকে প্রথমে আমরা কাজ করি ভেরিজিয়াসটাকে তুলে দিই, কিন্তু বাম দিকটা যখন সেই তুলছি একটু কাজ করে নি, এদের মধ্যে ঝামেলা কে করছে একটু দেখলি, এখানে জেড করছে আর এখানে ওয়াই করছে, এটাকে এর আগে মাইনাস এর আগে মাইনাস, তো সেরকম ভাবে সাজাবো। এটাকে সাজাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটাকে সাজাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আশা করি দেখো ম্যাচ করে গেছে, দেখো ভালো করে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ম্যাচ করে গেছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস জেড ম্যাচ করে গেছে, ইকুয়াল টু আমি যেটাকে করবো সেটা হচ্ছে কে ওয়াই জেড এবং ব্র্যাকেটে তোমরা লিখবে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এই জায়গাটা লিখবে। দেখো এবার আমার এই পোর্শনটা ভালো করে লক্ষ্য করো, এখানে একটা সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে আলটিমেট এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে গেছে, এক্স এর জন্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের যেটা আছে কে ওয়াই জেড, কোন রকম সমস্যা ছাড়াই। এবার এটাকে দেখো এক্স স্কোয়ার তো থাকবে, এই যে এ মাইনাস জেড তার হোল স্কোয়ার দেওয়া আছে এটাকে একটু স্টাইল করব, এটাকে লিখবো এ প্লাস জেড তার হোল স্কোয়ার, এটাকে করবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 4ab, এটা বুঝো না ভালো করে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার কে লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, লিখতে পারি সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কে ওয়াই জেড। চলো তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার থাক ইকুয়াল টু কে ওয়াই জেড। এবার একটা জায়গা ভালো করে বুঝে, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, সে যখন ওপাশে যাবে তাহলে মাইনাস 4y জেড, ভালো করে বুঝো। কিন্তু এখানে দেখো মাইনাসে মাইনাসে এ পাশে প্লাস হচ্ছে, কিন্তু এ যখন সে পাশে যাচ্ছে তাহলে মাইনাস 4y জেড। এবার দেখো এটাকে আমরা একটা কাজ করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি, তাহলে একটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং আর একটা হবে কত এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এই জায়গাটা ভালো করে বুঝে, এখান থেকে আমরা ওয়াই জেড কে কমন নেবো, সেটা হচ্ছে হয়ে যাবে আমাদের a মাইনাস 4। এবার যে জায়গাটায় তোমরা ভুল করবে দেখো, এখানে দেখো এটা কনস্ট্যান্ট নয়, এর মাইনাসটা কমন নিয়ে যেটা আছে সেটা ধ্রুবক, তো এটাকে একটা কাজ করে, এটা যেহেতু কনস্ট্যান্ট হবে এটাকে নিচে নেবে, তাহলে একটা কাজ করি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা যেটা করব
কে মাইনাস ফোর বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই জেড রাখবো। ভালো করে দেখো, কে মাইনাস ফোর ছিল, এই পোর্শনটাকে আমি নিচটায় নামিয়ে দিয়েছি। এবার এর মাইনাস একটা কমন নিয়ে নেবো, তার মানে তো এই পোর্শনটা কনস্ট্যান্ট টার্মটা চলে আসবে, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু কে মাইনাস ফোরটাকে করে দিচ্ছি ফোর মাইনাস কে বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডটাকে করে দিচ্ছি ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। উভয় পক্ষকে আমি মাইনাস কমন নিচ্ছি। তো কে মাইনাস ফোর যদি কনস্ট্যান্ট হয় তো ফোর মাইনাস কেও কনস্ট্যান্ট হবে। আর এই জায়গাটা দেখো আমাদের কনস্ট্যান্ট টার্মটা বেরিয়ে গেল ইন্টু কত হয়ে গেল ওয়াই জেড। তাহলে পরের লাইনে লিখে দাও বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস ওয়াই জেড। কেন ব্র্যাকেটে লিখবে যেহেতু ফোর মাইনাস কে বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত দেওয়া আছে, ধ্রুবক দেওয়া আছে। তাহলে এ তো ধ্রুবক তুমি বুঝতেই পারছো, কিন্তু এটাকে তো ধ্রুবক এখানে বলে দিয়েছে। তাহলে আলটিমেট প্রমাণ হয়ে গেল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি হয়ে গেল, ভেরিজিয়াস ওয়াই জেড হয়ে গেল। ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ ভাবে বুঝে বুঝে করো। চলো আমরা চলে যাব তারপরে কত দাগ হবে, 8 দাগে রেখাটা মুছে দিলাম, 7 দাগ আমরা করবো এবার 8 দাগে রেখাটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঘুরি ফিরি দেয় জানো তুমি। এই অঙ্কটাকে কনস্ট্যান্ট টার্মটা যেটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভেরিজিয়াস করলে ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে মাঝে মধ্যে কনস্ট্যান্ট দিয়ে দেয়। যে উপরে যখন ছিল না যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান কনস্ট্যান্ট, ওখানে ওটা প্রমাণ করতে দিয়ে দেয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কনস্ট্যান্ট ধরে দেয়, ধ্রুবক দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। চলো 8 দাগের একটা করবো আমরা। 8 দাগের কি বলেছে, কি বলেছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান দিয়ে আছে এ বাই বি। ব্যাস, এটাকে তুমি একটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, কাজে লাগে। এবার এটা থেকে প্রমাণ করতে বলছে, সেটা আমরা পরে যাব। বা এটাকে প্রথমে যোগভাগ করে দিই, তাহলে আলটিমেট হবে এক্স প্লাস ওয়াই প্লাস অফ এক্স মাইনাস ওয়াই বাই আমার এখানটা এই পোর্শনটা চলে আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকাল টু চলে আসছে এ প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস। এটা ওয়াই ওয়াই এ ক্যান্সেল, এক্স এক্স এ ক্যান্সেল, তাহলে বা 2x বাই 2y ইকাল টু আমাদের চলে আসছে a প্লাস বি বাই এ মাইনাস বি। দেখো দুই দুই ক্যান্সেল, তাহলে x বাই y সমান একটা পোর্শন চলে এলো। এটাকে আমরা একটা কাজ করি, এখানে 2 নম্বর ইকুয়েশন। এবারে যদি আমরা একটা কাজ করি, 1 গণিত 2 করে পাই, 1 গণিত 2 করে পাই, তাহলে একের ইকুয়েশনটা কত আছে x প্লাস y বাই x মাইনাস y। এটাকে গণিত করছি কার সাথে, x বাই y এর সাথে। তাহলে এখানে 1 নম্বর ইকুয়েশন কত আছে a বাই b, আর এইখানে 1 নম্বর ইকুয়েশন কত আছে a প্লাস বি বাই এ মাইনাস বি প্লাস। একদম সোজা ভাবে হয়ে গেল। বা এবার গুণ করে দাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এটা চলে এলো কত, এটা চলে এলো কত এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু আমাদের চলে আসছে স্কোয়ার প্লাস এ বি বাই চলে এলো এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো একটা কাজ করে ম্যাচ করে নি, এইখান থেকে একটা মাইনাস কমন, এখান থেকে একটা মাইনাস কমন, উভয় পক্ষকে আমি মাইনাস মাইনাস কমন নিলি, তাহলে দেখো প্রমাণটা হয়ে যাবে। বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই যেখানে মাইনাস থাকবে সেটা প্লাস হবে, যেখানে প্লাস থাকবে সেটা মাইনাস হবে। উপরটা যা আছে তাই থাকে, স্কোয়ার প্লাস এবি যা আছে তাই, নিচে থেকে একটা মাইনাস কমন নিলে বি স্কোয়ার মাইনাস হয়ে গেল এবি। দেখো আমাদের যে জায়গাটা হয়ে গেল সেটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এই ভুল হলো রে বাবা, এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে, তার মানে আলটিমেট এটাকে ঘুরিয়ে দিতে হতো। তো হয়নি 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 হয়নি, এটাকে একটা ঘুরিয়ে দিতে হতো। এক্স এর সাথে গুণ যখন করব এইটাকে ঘুরাতে হতো, ঘুরিয়ে 2 নম্বর লাও। ভুল হলো, ভুল হলো। একই টাইপটা ঠিক থাকবে জানো, এটাকে 2 নম্বর দেওয়ার আগে একটু ঘুরিয়ে নি, তাহলে সুবিধা হবে। 2 নম্বর দেওয়ার আগে একটা কাজ করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। বা ওয়াই বাই এক্স সমান আমি করে দিচ্ছি, ওয়াই দ্বারা গুণ করলে দেখো আমাদের ম্যাচ করে যাবে ওয়াই স্কয়ার। হ্যাঁ এটা ঘুরিয়ে দাও, ওয়াই বাই এক্স করে দাও, তাহলে আলটিমেট এ মাইনাস বি বাই যেটা বেরোবে এ প্লাস। এটাকে 2 নম্বর দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে এবার 1 গণিত 2 দাও, 1 গণিত 2 করে পাই, এটাকে ইয়েতে করো ঘুরে দাও, তাহলে দেখো নাহলে ম্যাচ করছে না। এবার গুণ করো, দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর সাথে আমি গুণ করবো ওয়াই বাই এক্স, তার মানে আলটিমেটলি উপরেটাই কি ছিল, উপরেটাই ছিল এ বাই বি, আর তার সাথে হবে এ মাইনাস বি বাই এ প্লাস বি। চলো ঘুরে দিতে, এবার না উভয় পক্ষকে ঘুরাচ্ছি, টেনশনের তো কোনো কিছু নাই। এবার গুণটা করো, ওয়াই এর সাথে গুণ করলে কত এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এটাকে গুণ করলে দেখো বেরাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকাল টু এ দ্বারা গুণ করলে দেখো বেরাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি বাই আলটিমেট বেরাচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। এবার একটু গুছিয়ে নাও, এটাকে যদি একটু গুছিয়ে নিই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই করে দিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। দেখো এখানে কি ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো একই ব্যাপার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকাল টু উপরে এটা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি বাই যেটা দিয়ে আছে বি স্কোয়ার প্লাস এ বি। দেখো এটা এবার মনে হচ্ছে ম্যাচ করে গেছে।
ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসটা চেঞ্জ হয়েছে। দেখো এর থেকে সোজা প্রসেস আর হবে না, এর থেকে সোজা প্রসেস আর হবে না, এটাই সবচেয়ে সোজা প্রসেস। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন ক্রিয়েট করে দেখো, যেটা আমি দেখিয়েছিলাম ওটাও অঙ্ক হতে পারতো, ওটাও একটা ম্যাথ হতে পারতো, আর ঘুরিয়ে আছে সেটাও একটা ম্যাথ। যদি দিয়েই দিত যেটা আমার প্রমাণ বেরিয়েছিল ওটাই যদি প্রমাণ দিয়ে দিত তাহলে তো ওটাই একটা ম্যাথ হয়ে যেত। ঠিক আছে, তাই এটা একটু ঘুরিয়ে আমাদের প্রমাণটা হয়ে গেল। টাইপটা মনে রাখো, এটা একদম ইজি টাইপে করেছি আমি। দেখো আবার যদি বলো স্যার টাইপ হবে, দ্বিতীয়টাকেও একটু ভেঙে দিলে আবার আগের মতো চলে আসে দিয়ে ইকুয়াল করে দিতাম, সেটাও হতো। চলো 8 এর দাগে 2 এরটা, এই টাইপটা মনে রেখে দাও যে আমি কিভাবে করলাম, গুণ করে দিলে ইজি হয়ে গেল আর কি। চলো কি দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, 8 এর দাগে 2 এরটা হচ্ছে আমাদের a বাই বি প্লাস সি, a বাই বি প্লাস সি ইকাল টু বি বাই সি প্লাস এ ইকাল টু সি বাই এ প্লাস বি। ব্যাস এই পোর্শনটা পড়ে আছে। এবার দেখাতে বলেছে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু 0, সেখান থেকে আমাকে দেখাতে বলছে এ সমান বি সমান সি। ঠিক আছে, এটাকে আগে একটা সংযোগ প্রক্রিয়া ফেলে দিই, এবং সংযোগ প্রক্রিয়া যেটা বেরোবে সেটা প্রতিটা অনুপাতের সাথে সমান বেরোবে। তাহলে যদি সংযোগ প্রক্রিয়া করি কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই, এটা সমান হবে মানে এর সাথে কিন্তু সমানটা যাচ্ছে, বাই বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস বি বেরিয়ে গেল, সমান আমাদের যেটা চলে এলো এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু আমাদের এ প্লাস বি প্লাস সি চলে এলো। এটা এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি যেটা হলো একাধিক। এটা কি প্রক্রিয়া ফেললাম, সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, সংযোগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, বোঝা গেল। এবার দেখো সংযোগ প্রক্রিয়াটা যেটা হয় প্রতিটা অনুপাতের সাথে সমান হয়। সাপোজ আমি একটা ইকুয়েশন রেডি করছি, মনে করো 2/3 হলো, সেটা হচ্ছে 4/6 এর সাথে নিশ্চয়ই সমান। 2/3 এবং 4/6 তো সমান, সমান ইকুয়েশনে 2/3 2 2 2 3 আছে। এবার যদি এই দুটোকে যদি আমি যোগ করি, সংযোগ প্রক্রিয়া করি, তাহলে 4 2 6 আর 6 3 9, দেখো 3 2 6 3 3 কেন, দেখো 2/3 ম্যাচ করছে। তাহলে সংযোগ যেটা মান সেটা হচ্ছে প্রতিটা অনুপাতের সাথে সমান। সংযোগ যে মানটা তাহলে কি হলো, প্রতিটা অনুপাতের সাথে সমান। তার মানে অতএব লিখতেই পারি a বাই বি প্লাস সি এটার ভ্যালু 1/2, বি বাই সি প্লাস এ এটার ভ্যালু 1/2, এবং সি বাই এ প্লাস বি এটার ভ্যালু হচ্ছে আমাদের 1/2। চলো এটার ভ্যালু তাহলে কত হবে, বি প্লাস সি সমান হয়ে যাবে 2। এবার যদি প্রত্যেকের সাথে এ যোগ করি তাহলে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান যেটা হবে সেটা হচ্ছে 3। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। এটা একই রকম ভাবে কাজ করো, সি প্লাস এ সমান 2b, উভয় পক্ষকে বি দ্বারা যোগ করো, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যেটা আসবে সেটা হচ্ছে 3b। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আর একই রকম ভাবে এটা a প্লাস বি সমান আমাদের চলে আসবে 2c, তাহলে আলটিমেট a প্লাস বি প্লাস সি সমান যেটা আসবে সেটা হচ্ছে 3c। এটা হচ্ছে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার দেখো 1 2 3 থেকে যখন সবগুলো a প্লাস বি প্লাস সি বেরিয়েছে, তাহলে কি লিখবো, 1 2 3 থেকে পাই যেটা পাবো কি 3a সমান 3b সমান 3c, 3 গুলো কেটে দিলে a সমান b সমান c। এটা a সমান b সমান c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জায়গাটা দেখো ভালো করে, সংযোগ করে আমরা বার করলাম, সেখান থেকে আমরা প্রতিটা অনুপাতের সাথে সমান করে দিলাম। চলো 8 এর দাগের আমাদের শেষ হয়ে গেল। 9 এর দাগের যে জায়গাটা আছে সেটা উপপাদ্য দেওয়া আছে, 10 এর দাগে প্রয়োগ দিয়েছে নিজেরা করবে, 11 এর দাগে তোমাদের কি দেওয়া আছে, সম্পাদ্য দেওয়া আছে নিজেরা করবে। আমি যেটা যেখান থেকে করাবো সেখানটা হচ্ছে 12 দাগ থেকে করাবো, একদম 12 দাগ ভালো করে করাবো, তারপরে 12 13 14 15 দাগ আবার তোমরা নিজেরা করবে। চলো একদম 12 দাগ শুরু করি। চলো 12 দাগ দেখো, 12 দাগের 1 থেকে শুরু করছি। 12 দাগের 1, প্রদত্ত দুটি কোণের বিয়োগফল 40 ডিগ্রি, সমষ্টি দেওয়া আছে π/2 মানে 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি একবারে ধরে নেবো। কিন্তু কোণ দুটির বৃত্তীয় মান কত, আগে ষষ্ঠিক মান ধরে নিই। মনে করি কোণ দুটি x ডিগ্রি এবং y ডিগ্রি, আমি ষষ্ঠিক মানে ধরেছি, ষষ্ঠিক মানে ধরেছি। তাহলে x মাইনাস ওয়াই সমান কত, x মাইনাস ওয়াই সমান আমাদের 40 দিয়েছে, এটা 1 নম্বর ইকুয়েশন। আর সমষ্টি x প্লাস ওয়াই সমান π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, যেটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা 1 আর 2 যোগ করে দিই, অপোনেন্ট কোনো দরকার নেই, 1 আর 2 যোগ করে 1 যুক্ত 2 করে পাই। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হবে, x মাইনাস ওয়াই প্লাস x প্লাস ওয়াই ইকুয়াল টু 40 প্লাস 90। ব্যাস ওয়াইটা কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে আমাদের 9 4 13 মানে 130, x সমান আমাদের যেটা আসছে 130/2 মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে অতএব y সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 90 মাইনাস 65, ব্যাস কত হচ্ছে 25 ডিগ্রি আসছে। 5 থেকে 10 পাই দিতে হাতে থেকে 6 কে 7 8 25 ডিগ্রি।
এবার কি করব আমরা এই যে কোণগুলো বেরিয়েছে 65 ডিগ্রি এবং 25 ডিগ্রি বৃত্তীয় মানগুলো বার করব। তাহলে 65 ডিগ্রি এর বৃত্তীয় মান, এটা একদম বৃত্তীয় মান দিয়েও করা যেত, কোনো অসুবিধা নাই। বৃত্তীয় মান যেটা বেরোবে 65 গুণিত পাই বাই 180, 65 গুণিত পাই বাই 180, 5 দিয়ে কেটে দাও, 5 13 65, 5 3 15, 16 17 18, 5 6 30, মানে যেটা হচ্ছে 13 পাই সি বাই 36 বেরোবে একটা। এবং আরেকটা যেটা দিয়ে আছে 25 ডিগ্রি এর বৃত্তীয় মান যেটা বেরোবে সেটা হচ্ছে 25 গুণিত পাই বাই 180, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 36 180, তার মানে 5 পাই সি বাই যেটা বেরোবে সেটা হচ্ছে 36 বেরোবে। দেখে নাও ভালো করে, একটা পোর্শন হয়ে গেল। আমি এক্স এবং ষষ্ঠিক মানে ধরেছি, বৃত্তীয় মান ধরেও করতে হতে 40 ডিগ্রিটা, তাহলে আগে বৃত্তীয় মান বার করবে, তাহলে ডাইরেক্ট আমাদের বৃত্তীয় মান অ্যান্সার বেরিয়ে যেত। সেরকম অত ঝামেলা করার দরকার নেই, তোমরা ষষ্ঠিক মানে বার করে যেটা বেরোবে সেটাকে বৃত্তীয় মানে করবে, কোনো রকম অসুবিধা ছাড়াই। চলো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইয়ের দাগটা করবো। একের দাগটা হয়ে গেল, তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। চলো দুইয়ের দাগটা যাই, 12 দাগের 2, 12 দাগের 2 ত্রিকোণমিতিটা। মাঝে মধ্যে কিছু কিছু কোশ্চেন তোমরা যদি ভেবে নাও যে টেক্সট বই থেকে দেবে, একদম ভুল কথাবার্তা। টেক্সট বই ভুলে যাও, আপাতত তোমরা কিছু বাইরের অঙ্ক প্র্যাকটিস দেখো। টেক্সট বই তো করছোই, তার সাথে সাথে কিছু বাইরের ম্যাথ করে দিলে দেখবে জিনিসটা বেশ ভালো লাগবে। তাহলে কি আছে, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা আছে, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা বা এটা 1 মাইনাস সাইন থিটা বাই রুট ওভার অফ আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ আমাদের আছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু আমাদের যেটা দেখাতে বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা, সেটা পরে দেখাচ্ছি। তাহলে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কট থিটা আমাকে প্রমাণ করতে বলেছে। একটা কাজ করি আমরা হচ্ছে উভয় পক্ষকে এর মাইনাসটা দ্বারা আমরা গুণ করি, তার মানে আলটিমেট কি চলে আসবে, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা এর পোর্শনটার আমাদের কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। দেখো এর বিপরীত মানে তো আলটিমেট রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, তো এটা আমাদের স্কোয়ার হয়ে যাবে। চলো বাই কি আসবে, রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা এবং তার সাথে যে আসবে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, এই পোর্শনটা। তো ওপরটা আমরা কি করব, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে প্রথম কথা যেটা আসবে সেটা হচ্ছে a স্কোয়ার, প্রথম কথা যেটা আসবে সেটা a স্কোয়ার, তার মানে এই রুটটা উঠে যাবে, তার মানে আলটিমেট হবে 1 প্লাস সাইন থিটা প্লাস বি স্কোয়ার যদি করি, এর যদি স্কোয়ার করি তার মানে আলটিমেট আসবে কত, 1 মাইনাস সাইন থিটা। কি হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab, মাইনাস 2 ইন্টু আমাদের একটা হবে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা এবং আর একটা হবে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, ব্যাস এই পোর্শনটা আসবে নিচে বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a স্কোয়ার মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা, a স্কোয়ার হয়ে গেল মাইনাস বি স্কোয়ার মানে যেটা হবে সেটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। একদম ক্লিয়ার কাট বুঝবে, নিচেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a স্কোয়ার মানে a প্লাস সাইন থিটা রুট ওভার তার হোল স্কোয়ার মানে শুধু নরমাল 1 প্লাস সাইন থিটা, আর মাইনাসের জন্য যেটা আসবে সেটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। চলো এখান থেকে দেখো সাইন থিটা কেটে গেল, তাহলে কত 1 আর 1 2 মাইনাস 2 রুট ওভার অফ, একটা জায়গা ভালো করে বুঝো, মনে করো সাপোজ রুটে ইন্টু রুট বি আছে, এটাকে তো লিখতে পারি রুট এ বি, রুটে ইন্টু রুট বি আছে সেটাকে তো লিখতে পারি রুট এ বি। তো সেম কেস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, তাহলে দুটাই গুণফল আকারে রুটের ভিতরে ঢুকে যাবে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি চলে আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আলটিমেট চলে আসবে 1 মাইনাস যেটা আসবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। রুটের ভিতরে কি আসবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কি আসবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে সাইন থিটা থেকে একে একে ক্যান্সেল হয়ে গেল। চলো উপরটায় তাহলে আমাদের কি চলে এলো 2 মাইনাস 2 রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে যেটা হয় সেটা হচ্ছে cos থিটা, 2 মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে যেটা হয় সেটা হচ্ছে cos থিটা বাই আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2 সাইন থিটা। চলো আরেকটা লাইন একটু বুঝলি, দুইটাকে কমন নিয়ে কেটে দিই, তাহলে 1 মাইনাস cos থিটা বাই যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে 1 মাইনাস cos থিটা বাই যেটা চলে আসবে সেটা হচ্ছে সাইন থিটা। উপরের দুই কমন নিলাম এবং নিচের দুই কেটে দিলাম, এবার এটাকে একটু ভাঙবো, তাহলে চলো এটাকে কি হবে, একটা হয়ে যাবে 1 বাই সাইন থিটা হয়ে যাবে আর মাইনাস একটা আসবে cos থিটা বাই সাইন থিটা, আর 1 বাই সাইন থিটা মানেই হচ্ছে কোসেক থিটা মাইনাস cos থিটা বাই সাইন থিটাই মানে হচ্ছে cot থিটা। এটাই দেখো প্রমাণ করতে বলেছে কোসেক থিটা মাইনাস cot থিটা। কিভাবে করলাম, নিচেটাই যেটা ছিল রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা এর নেগেটিভ দ্বারা গুণ করলাম, এই জায়গাটায় মাইনাস করে উভয় পক্ষকে গুণ করলাম, তারপরে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনে গেলাম। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, a মাইনাস বি তার হোল স্কোয়ারটা স্কোয়ার যখন করি একদম রুট উঠিয়েই করেছে, আলাদা করে আমি আর স্কোয়ার লিখি না, কিন্তু
আর এখানে 2ab টা ভালো করে বুঝছো, এই দুটো গুণ হয়ে যাবে রুটের ভিতরে, তার মানে আলটিমেট রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেখান থেকে আমাদের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা হচ্ছে কস থিটা। একদম ভালো করে বুঝবে, স্টেপ বাই স্টেপ বুঝে বুঝেছো, আশা করি কোনো রকম সমস্যা হবে না। যদি মনে হচ্ছে সমস্যা হচ্ছে আরেকবার ম্যাথটা প্র্যাকটিস করে নাও, কোনো সমস্যা আসবে না। নেক্সট বার যখন এই ম্যাথটা পাবে তুমি একমাত্র আগে করবে, আর কেউ করার সুযোগ পাবে। ঠিক আছে, চলো এরপর আমি যেটা যাবো সেটা হচ্ছে তোমাদের 3-এর দাগটা, এটা মুছে দিলাম, 2-এর দাগটা মুছে দিলাম। চলো 3-এর দাগটা, এই ম্যাথটাও না সেই তুল কালামের মতো, জানো তো, সে তুফান বছরে একাধবার আছে। এই ম্যাথটা খুব কম টাইম পাওয়া যায়, মানে মাঝে মধ্যে পাওয়া যায়। টাইপ হয়তো ওই টাইপের কিছু একটা হয়তো দিয়ে দিচ্ছে, দেখবে অনুবন্ধী দ্বারা গুণ করতে হচ্ছে, কিন্তু ম্যাথটা এরকমই। চলো 3-এর দাগটা, 12-এর দাগে 3-এরটা কি আছে দেখা যাক। tan 9 ডিগ্রি সমান আমাদের দেওয়া আছে, tan 9 ডিগ্রি সমান আমাদের দেওয়া আছে a বাই বি। tan 9 ডিগ্রি সমান দেওয়া আছে a বাই বি। আমাকে যেটা দেখাতে বলেছে sec স্কয়ার, যেটা দেখাতে বলে sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি। ব্যাস এটা sec স্কয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কয়ার 81 ডিগ্রি। ব্যাপারটা যেটা হচ্ছে tan 9 ডিগ্রি, এটা গেলে আমার কোনো রকম মাথা ব্যথা হচ্ছে নি। সেটা কি কেন হচ্ছে না জানো তো, এই সেকটাকে যদি তুমি ভাঙো 9-এ নিয়ে আসো, এ যেটা দিবে সেটা কোসেক দেবে, আর কটটা যেটা দিবে সেটা হচ্ছে তোমার, যেটা দিবে সেটা হচ্ছে ট্যান দিবে। তো কোসেক রাখলে না আমরা কটে ট্রান্সফার করে নেবো, কোনো অসুবিধা। আচ্ছা আগে বলি যে কি কি দরকার হচ্ছে দেখি, সেই বার করবো। তো সেক স্কোয়ার আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 90 মাইনাস হচ্ছে 9, মানে 81 বেরিয়ে গেল। আর 1 প্লাস কট স্কোয়ার যেটা দিয়ে আছে সেটা হচ্ছে আমি একই রেখে দেবো, 90 মাইনাস 9 মানে 81 বেরিয়ে গেল। তাহলে সেক স্কোয়ার 90 মাইনাস থিটা যেটা হয় সেটা হচ্ছে কোসেক স্কোয়ার 90, কোসেক স্কয়ার 9 ডিগ্রি বাই কোসেক স্কয়ার 9 ডিগ্রি বাই 1 প্লাস আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে tan স্কয়ার 9 ডিগ্রি। এটা বেরাবে। এবার তোমার যে জায়গাটা আসবে সেটা হচ্ছে কোসেক স্কয়ার 9 ডিগ্রির মান তোমাকে বার করতে হবে, কোসেক স্কয়ার 9 ডিগ্রির মান তোমাকে বার করতে হবে। তো এইখান থেকে tan থেকে তুমি কোসেকটা কি করে বার করবে, tan থেকে তুমি কোসেকটা কি করে, দেখো যদি মনে মনে তুমি ছবি আঁকা ভেবে নাও তাহলে তো হয়েই গেল, আর না হলে তুমি যেটা করো সেটা হচ্ছে তোমার নরমালি করে দাও। নরমালি tan থেকে তুমি কটে যাও আর কট থেকে কোসেকে যাও, তার মানে আলটিমেট কট 9 ডিগ্রি কত হবে, কট 9 ডিগ্রি সমান আমাদের যেটা চলে আসবে বি বাই। সেখান থেকে তুমি একটা কাজ করো, কোসেকে 9 ডিগ্রি বার করো, কোসেকে 9 ডিগ্রি সমান রুট ওভার অফ যেটা আসবে সেটা হচ্ছে কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা মানে কট স্কয়ার 9 ডিগ্রি। তাহলে রুট ওভার অফ 1 প্লাস কট স্কয়ার যেটা বেরোবে বি স্কয়ার বাই স্কয়ার, তাহলে আলটিমেট যেটা চলে আসবে রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। তাহলে রুট ওভার অফ যেটা আছে সেটা স্কয়ার প্লাস বি স্কয়ার বাই যেটা হবে সেটা হচ্ছে এটা আসবে। চলো এটা আসবে, এটার মানটা আমি এখানে বুঝ করাবো। তাহলে আলটিমেট কি চলে এলো, রুট ওভার অফ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ বাই 1 প্লাস যেটা আসবে tan স্কয়ার 9। আচ্ছা একটা কাজ করলাম না তো, কোসেক স্কয়ার বলেছে মানে রুটটা তো হবে না, এটা কোসেক 9 ডিগ্রি আছে। তাহলে কোসেক স্কয়ার যদি করি, একটা কাজ করি এখানে কোসেক স্কয়ার করে রুট গুলোকে তুলে দিই, কোসেক স্কয়ার করে রুট গুলোকে তুলে দিই, জাস্ট রুটটাকে তুলে দিই। তার মানে আমাদের আলটিমেট যে অ্যান্সারটা বেরাবে সেটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। চলো স্কয়ার ছিল, তাহলে এখানে কি আসবে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে a বাই বি, তার আলটিমেট চলে আসবে স্কয়ার বাই বি স্কয়ার। চলো এখানটায় তাহলে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, আর এইখানে চলে আসবে তোমার স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার। তো এটা কেটে গেল, তাহলে অ্যান্সারটা যেটা এলো সেটা হচ্ছে বি স্কয়ার বাই স্কয়ার। দেখো ভালো করে বুঝো, দেখো ছবি এঁকে তো আমি এটা করে দিতেই পারতাম, মনে মনে ভেবে tan কথার অর্থ লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজটা রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু না, 3 নাম্বার অঙ্ক দেবে তোমরা এটা সূত্র পদ্ধতিতেই বার করবে, একদম ছবি আঁকা পদ্ধতিতে বার করবে না। ছবি আঁকা পদ্ধতি তুমি তো মনে মনে ভেবেই নিচ্ছ যে অতিভুজ সমান রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার হবে, তাহলে কোসেক কথার অর্থ স্যার অতিভুজ বাই লম্ব, তাহলে রুট ওভার বি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, যেহেতু স্কয়ার আছে তো স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে যে ছবি আঁকা হবে কিন্তু তোমরা সূত্র পদ্ধতিতে করবে। ঠিক আছে, 3 নাম্বার অঙ্ক দিকে tan থেকে আমরা আগে দেখে নিলাম যে কার কার মান দরকার, সেখান থেকে আমরা মানগুলো তারপরে বার করলাম। এমন নয় যে আগেই বার করে দিলে দিয়ে দেখলে দরকারই হচ্ছে, তাহলে তুমি আগে দেখে নেবে যে কোন কোন পোর্শনের মান দরকার, সেই পোর্শনটা আমি বার করবো। চলো আমি তোমাদেরকে 12 দাগ শেষ করলাম, এবার যেটাতে করাবো সেটা হচ্ছে 13 দাগের একটা মুছে দিলাম। হ্যাঁ 12 দাগ শেষ করলাম, এবার যেটাতে করাবো সেটা হচ্ছে 13 দাগের একটা। চলো কি বলেছে দেখি হাইট এন্ড ডিস্টেন্সে। চলো 13 দাগের আমরা যেটা যাবো সেটা হচ্ছে একটা, দেখো মিহিতের 5তলা বাড়ির ছাদ থেকে কোনো বিন্দু থেকে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ এবং গোড়ার অবনতিকোণ দেখতে পাচ্ছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা হচ্ছে উন্নতিকোণ যাবে, একটা হচ্ছে অবনতিকোণ আসবে। উন্নতিকোণটা 60 ডিগ্রি, অবনতিকোণটা 30 ডিগ্রি, এরকম ছবিটা হয়ে যাবে। এদিকে দিয়ে দাও এ বি সি ডি ই দিয়ে দাও,
আচ্ছা, উন্নতি কোণটা 60°, আর অবনতি কোণটা 30°, মানে একান্তর কোণ হওয়ার জন্য এটা 30° হয়ে যাবে। ব্যাস। আর বাড়িটার উচ্চতা 16 দিয়ে আছে, বাড়িটার উচ্চতা 16 মিটার দিয়ে আছে। তো মনুমেন্টের উচ্চতার মান কত? তো এই উচ্চতাটা আমার চেয়েছে, যেটা হচ্ছে সিই এর মান। সিই এর মান আমার চেয়েছে, যেটা মনুমেন্টের উচ্চতা। চলো এবার কিভাবে বার করব না বার করব সেটা আমরা আস্তে আস্তে দেখছি। কোন টাইপে যাব সেটা আমি আপাতত বলে দিই। তো এটার ভ্যালু দিয়ে আছে, এখান থেকে এটা বার করব, এটা মানে এটাকে ধরে আমি এটা বার করবো। তাহলে 16 তো আমার এখানে ছিল, দিয়ে দুটাকে যোগ করবো, এই হচ্ছে ব্যাপার। আর বাড়ি হচ্ছে এবি, প্রদত্ত চিত্রে এবি একটি বাড়ি, এবং সিই মনুমেন্ট। আচ্ছা, কার কার ভ্যালু দিয়ে আছে? এ বি সমান দিয়ে আছে 16 মিটার, যেগুলো যেগুলো দেওয়া আছে। আচ্ছা, কোন ইএডি সমান আমাদের দেওয়া আছে 60°। আচ্ছা, কোন ডিএসি সমান একান্তর কোণ এসিবি, যেটার ভ্যালু দেওয়া আছে 30°। ব্যাস, এটা দেওয়া আছে। আর আচ্ছা ঠিক আছে, এই দেওয়া আছে। এবার হচ্ছে লিখলে তো অনেক লেখা, কিন্তু অতটা লিখছি না, তোমরা যদি পরীক্ষার সময় তখন লিখবে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90°। তাহলে tan 30° সমান আমাদের কত বেরাবে? সেটা বেরাবে এবি লম্ব বাই ভূমির ভ্যালু হচ্ছে বিসি। tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, যেটা এবির ভ্যালু হচ্ছে 16 আর বিসির ভ্যালু বিসি, বা আমার এখান থেকে চলে এলো বিসি সমান চলে এলো 16√3। ব্যাস, বিসির ভ্যালু চলে এলো। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের, এটা তো একটা আয়তক্ষেত্রের বিসি সমান এডি এর ভ্যালু দিয়ে আছে 16√3 মিটার। আর একটা জায়গা যেটা হবে এবি সমান হচ্ছে, যেটা হবে সেটা হচ্ছে এবি সমান সিডি সমান, যেটা হবে সেটা হচ্ছে 16 মিটার। এবি সমান সিডি সমান যেটা হবে সেটা হচ্ছে 16 মিটার। তাহলে এবার চলে যাচ্ছি ত্রিভুজ। আচ্ছা, এই পাশটা লিখছি। ত্রিভুজ এইডি এর যেটা যে কোণ এডিই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 90°। তাহলে tan 60° সমান যেটা আসবে, tan 60° লম্বের ভ্যালু কত? ইডি, আর ভূমির ভ্যালু হচ্ছে এডি। আচ্ছা, tan 60 এর ভ্যালু হচ্ছে √3, ইডির ভ্যালু আমি জানিনি, কিন্তু এডির ভ্যালু আমি জানি, এডির ভ্যালু হচ্ছে 16√3। তাহলে ইডি সমান আমাদের যেটা এলো সেটা হচ্ছে 16√3 ইন্টু √3, 3 যেটা আসবে সেটা হচ্ছে 48 মিটার। তাহলে ইডির ভ্যালু হয়ে গেল কত? ইডির ভ্যালু এই জায়গাটা চলে এলো আমাদের 48 মিটার, আর এই জায়গাটা ছিল আমাদের কত? 16 মিটার। তার মানে অতএব সিই সমান সিডি প্লাস ইডি সমান 16 প্লাস 48, 8 6 14, যেটা হচ্ছে আমাদের হচ্ছে 64 মিটার। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো ম্যাথ। তাহলে এটা থেকে এটা হয়ে গেল, আর এই যে ভ্যালুটার মান এটা সমান হয়ে গেল, এটা থেকে আমরা এই ইডির ভ্যালুটা বার করে নিলাম। তখন হচ্ছে আমরা কি করলাম, এই দুটোকে যোগ করে আমরা পুরো যে আমাদের মনুমেন্টটা পেলাম তার উচ্চতা পেয়ে গেলাম 64 মিটার, দিয়ে নিচেটা লিখে দেবো অতএব মনুমেন্টের উচ্চতা 64 মিটার। চলো পরের অঙ্কটার দিকে যাই, খেয়াল করি কি দিয়েছে। একের দাগটা কমপ্লিট হয়ে গেল, এবার যেটা করবো সেটা হচ্ছে ধীরে ধীরে। চলো বন্ধুগণ, ভালো করে পড়াশোনা করো, যদি কোনো অসুবিধা হয় চিন্টু স্যারের নাম স্মরণ করো, দেখবে ঠিক সময় সমাধান তোমরা পেয়ে যাবে। বুঝতে পারলে? চলো এবার দুয়ের দাগটা আমরা শুরু করি। দুয়ের দাগটা কি বলেছে, যেটা হচ্ছে 13 দাগে। চলো কি বলছে, একটি হ্রদের হ্রদের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের এই জায়গাটা মাঝে মধ্যে না তোমাদের প্রমাণ করতে দেয় কিছু কিছু, এখানে তো তবুও মান দিয়ে দিচ্ছে 30 মিটার, ওই জায়গাগুলো না এইচ দিয়ে দেয়, দিয়ে সেখান থেকে আবার প্রমাণ করতে দেয়। তো এই অঙ্কটা একদম ভালো করে বুঝবে, ভালো করে আমি ছবিটা আঁকছি, একদম বোঝার চেষ্টা করবে। আমি বুঝিয়েছি, এই দেখো এটা আমাদের জলতলটা ছিল, সেখানে কি দেওয়া আছে আমাদের 30 মিটার উঁচুতে কোনো একটা বিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের 30 মিটার উঁচু, এটা জলের উপরেই দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, মানে তলে আবার কি আছে জানার দরকার নেই, কিন্তু জলের উপর থেকে 30 মিটার উঁচু কোনো একটা জায়গা আছে। সেখান থেকে কি বলছে, কোন একটা বিন্দু থেকে বিমানের উন্নতি কোণ 30°, এবং বিমানটার প্রতিবিম্ব যখন পড়ছে সেটা হচ্ছে 60°। তার মানে আলটিমেট কি আসছে, এটা এইখানে সে 30° অ্যাঙ্গেলে দেখছে, কিন্তু বিমানটা যখন নিচটাকে দেখছে সেটা হচ্ছে 60° অ্যাঙ্গেলে দেখছে। এরকম হচ্ছে গল্পটা। এই জলতল থেকে এই যে দূরত্বটা যা হবে, নিচের দূরত্বটাও কিন্তু সেম হবে। তাহলে আলটিমেট এখানে এ বি আমাদের খুঁটিটা, এখানে সি দিয়ে দিচ্ছি, এখানে ডি দিয়ে দিচ্ছি, এবং এখানে ই দিয়ে দিচ্ছি। ভালো করে ছবিটা আঁকবে। আচ্ছা, এইখানে একটা আমি দাগ দিচ্ছি।
এটা একটা দাগেই হবে, কারণ না হলে ত্রিভুজ যখন বলবো তখন পারবে না। এ বি সি ডি ই দিয়েছি, এটাকে এফ দিয়ে দিচ্ছি, ভালো করে বুঝাচ্ছি দেখো। আচ্ছা আমি আগে লিখে নিই, তারপরে বইটা রাখছি। যেটা আছে এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, আর এই জায়গাটা হচ্ছে কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, আর এইটা দেওয়া আছে কত, 30 মিটার। 30 মিটার। আর আমাকে যেটা চেয়েছে কি, জলতল থেকে বিমানটির উচ্চতা মানে সিডির ভ্যালু চেয়েছে। আমার যেটা চেয়েছে সেটা হচ্ছে সিডির ভ্যালু। ভালো করে বোঝো, আমি যে আগে বোঝাচ্ছি তারপরে করাচ্ছি। জলের উপরে এটা আমার জায়গাটা আছে, এটা হচ্ছে এ। এই জায়গাটার থেকে আমার যখন বিমানটাকে দেখছে তখন 30 ডিগ্রি করে দেখছে, আর যখন প্রতিবিম্বটা পড়ছে সেই জায়গাটাকে 60 ডিগ্রি দেখছে। তার মানে এটা 30 মিটার, মানে এই সিএফটারও হচ্ছে আমাদের 30 মিটার। ঠিক আছে, 30 মিটার। তাহলে আমরা একটু লিখে নিই। প্রদত্ত চিত্র অনুযায়ী, প্রদত্ত চিত্র অনুযায়ী প্রদত্ত চিত্র অনুযায়ী এবি খুঁটির উচ্চতা 30 মিটার, আর উন্নতি কোণ যেটা আছে সেটা হচ্ছে কোণ ডি এ এফ সমান 30 ডিগ্রি, ডিএফ সমান 30 ডিগ্রি, আর একটা হচ্ছে কোণ এফ এ ই সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর একান্তর কোণ দেখালাম না, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে আমি কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, 60 ডিগ্রি ও দেখছে আর কি, অবনতি কোণ যেটাকে। ঠিক আছে, এবারে মনে করি ঠিক আছে, মনে করি ডিএফ সমান এক্স মিটার। মনে করি ডিএফ সমান, আচ্ছা একটা কাজ করি, এটাকে একটা মনে করি, এটা পরে লিখে আগে একটা কাজ করে দিই। এবিসিএফ আয়তক্ষেত্রের, এটাকে লিখে দিই, এবিসিএফ আয়তক্ষেত্রের যেটা হচ্ছে এবি সমান সিএফ সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 30 মিটার। এবি সমান সিএফ, এটা আর এটা সমান হয়ে গেল। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বললাম যে জলতল থেকে আমাদের বস্তুর দূরত্ব যা হবে প্রতিবিম্বের দূরত্বই তাই হবে, এবং আমরা এটা বুঝি যে সিডি সমান কিন্তু আমাদের সিই হবে। সিডি সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে সিই। এবার আমরা মনে করব, যা লেখার লিখে নিচ্ছি। তাহলে মনে করি ডিএফ সমান এক্স মিটার। ডিএফ সমান আমরা ধরে নিচ্ছি এক্স মিটার, আর ইএফ সমান তাহলে কত হবে? ইএফ সমান কত হবে? দেখো এটা যদি এক্স হয় তার সাথে 30, তাহলে আলটিমেট ইএফ, আচ্ছা ইএফটা পরে বলছি, আগে একটা কাজ করি যে সিডিটা বার করি। তাহলে সিডি সমান কত হবে? সিডি সমান হবে এক্স প্লাস 30 মিটার, এক্স প্লাস 30 মিটার। তাহলে সিডি যা সিএফ হতা, সিডি যা সিএফ হতা। তাহলে অতএব এখান থেকে আমরা যেটা করবো সিএফ সমান যেটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস 30 মিটার। এই হচ্ছে গল্প, একদম স্টেপ বাই স্টেপ বুঝবে। তাহলে এটা 30 হলো, এটা 30, এদিকটা এক্স, তাহলে এই পুরোটা কত? এক্স প্লাস 30, যার জন্য এটাও এক্স প্লাস 30। এবার যেটা করব সেটা হচ্ছে ত্রিভুজ এ এফ ডি এর, ত্রিভুজ এ এফ ডি এর, এফ ডি এর কোণ ডিএফ এ ইকুয়াল টু 90 ডিগ্রি, ডিএফ এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে আমরা ফেলবো tan 30। tan 30 এর ভ্যালু লম্ব যেটা আছে ডিএফ, আর ভূমির ভ্যালু হচ্ছে এএফ। tan 30 এর মান 1/√3, ডিএফ এর ভ্যালু আমি জানি না সেটা ডিএফ, এবং এএফ এর ভ্যালু কিন্তু আমি জানি। এই ডিএফ এর ভ্যালু কি জানি? ডিএফ এর ভ্যালু তো আমি জানি x/এএফ। তাহলে এএফ সমান আমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে x√, এটাকে 1 নম্বর দিই। এএফ সমান আমি কতবার করলাম? এএফ সমান যেটা বার করলাম সেটা হচ্ছে x√3। চলো এবার যেটাতে যাব ত্রিভুজ এইএফ এর, ত্রিভুজ এইএফ এর কে 90 ডিগ্রি, কোণ এএফ ই সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবার tan 60 ফেলবো। তাহলে tan 60 সমান আমাদের যেটা হবে সেটা হচ্ছে কত? tan 60 সমান আমাদের যেটা হবে সেটা ইএফ বাই যেটা হবে সেটা হচ্ছে এএফ। tan 60 এর ভ্যালু হচ্ছে কত? √3। ইএফ এর ভ্যালু কত? ইএফ, আচ্ছা এখানে ইএফটা লিখে নিই। ইএফটা দেখো, এটা 30 আর এদিকটা কত? এদিকটা কত? এদিকটা হচ্ছে x প্লাস 30। ভালো করে দেখো, এটা বুঝতে হবে ভালো করে। এদিকটা x প্লাস 30, কারণ এদিকটা x প্লাস 30 বলে, আর এটা 30 যদি হয় তাহলে পুরোটা যেটা হবে সেটা x প্লাস 60, যেটা আমরা পরে লিখছি। আমরা ইএফ সমান আমি এখানে লিখে দিলাম একবার x প্লাস 60, আর এটা যেটা এএফ এর ভ্যালু বেরিয়েছে x√3, এই জায়গাটা। আচ্ছা ব্যাকেটে আমরা লিখে দিলাম, ব্যাকেটে হচ্ছে লিখবো ইএফ সমান আমরা যেটা লিখবো সেটা হচ্ছে x প্লাস 30, তাহলে যেটা হবে x প্লাস 60। বুঝে নাও কিন্তু ভালো করে, এই দিকটা x, এটা 30, তাহলে পুরোটা x প্লাস 30, এটা x প্লাস 30 এর জন্য এটা x প্লাস 30, তাহলে পুরোটা কত? x প্লাস 30 প্লাস 30 মানে x প্লাস 60। তাহলে বা
বা 3x সমান যেটা আসবে সেটা হচ্ছে x প্লাস 60, বা 2x সমান যেটা হলো সেটা হচ্ছে 60, বা x সমান যেটা হলো সেটা হচ্ছে 30, এই 30 ডিগ্রি কি হচ্ছে 30 মিটার। x কোনটাকে ধরেছি, এইটাকে x ধরেছি, তাহলে এটার ভ্যালু এখন কত বেরিয়ে গেল 30। তাহলে তাহলে এই সিডি সমান কত, তাহলে অতএব সিডি সমান যেটা হবে সেটা হচ্ছে 30 প্লাস 30 সমান যেটা হবে সেটা হচ্ছে 60 মিটার। আর সিডি হচ্ছে ডি বিন্দুতে যেহেতু বিমানটা উঠছে, লিখে দিবে দরকার এখানে একটু লিখে দিবে যে ডি স্থানে বিমানটি উঠছে, তার মানে আলটিমেট এখানে সিডির ভ্যালু যেহেতু 60, তাহলে লিখবো অতএব বিমানটি জলতল থেকে 60 মিটার উঁচুতে উড়ছে। ঠিক আছে, তাহলে বিমানটি জলতল থেকে 60 মিটার উঁচুতে উঠছে। এই অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে। এটা 30 ছিল মানে এটা 30, আর এটাকে আমরা x ধরে x এর ভ্যালু বার করলাম, তার সাথে আরো 30 যোগ করে দিলাম। ঠিক আছে, ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝবে, ভালো করে। কোনো জায়গায় যদি অসুবিধা হয় দরকার হলে আবার প্রথম থেকে ভিডিওটা দেখবে, দেখবে বুঝতে পারবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো আবার প্রথম থেকে একটু দেখবে, দিয়ে 2-3 বার করে নেবে অঙ্কটা, দেখবে এরপরে জলতলের এই হ্রদের অঙ্ক টেস্ট পেপারে প্রচুর বার পাবে, এবিটি এ তো পুরো ছাপিয়ে দিবে পুরো একদম। তাহলে সেই জায়গাটা তোমরা একটু স্টেপ বাই স্টেপ পুরো, আচ্ছা এখানে যখন 1 নম্বরটা ব্যবহার করেছো না, সেটা ব্যাকেটে তোমরা আবার লিখতে পারো যে 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে একটু ভালো করে পুরো জায়গাটা একটু নিজেদের মধ্যে রেডি করে নিও। ঠিক আছে, চলো পরের অঙ্ক যাও। দেখো 14 দাগের র্যাকেটটা করাবো এবারে। 14 দাগের র্যাকেটটা প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা ভূগোলকের অক্ষের কি বলছে, এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছিদ্র আছে। একদম ইজি অঙ্ক, কিন্তু একটু জায়গায় যেখানে ভুল হয় সেটা একটু আলোচনা করবো বেশি। একবারে করছি অঙ্কটা, কি 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলক, তাহলে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আমাদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, তাহলে 4 গুণিত 22 এর সাথে ইন্টু আর স্কয়ার মানে 14 গুণিত 14, ব্যাস 7 দুগুণে 14। তাহলে আলটিমেট এটা বার করতে হবে, কিন্তু নাহলে বিয়োগের সময় আসবে 22 দুগুণে 44 না, বা 4/22 88 হয়ে যাচ্ছে, আর গণিত 14 দুগুণে 28 হয়ে যাচ্ছে, ব্যাস এটাকে আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। 8 তে 64, 4 হাতে থেকে 6, 8 2 10, 10 আর 8 80, 80 6 86, 6 হাতে থাকে হচ্ছে 8, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 23 24, ব্যাস এটা বেরোবে। দশমিক কেন করছি, 2 4 6 4 যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন সেমি, ব্যাস এটা বেরোবে 2 4 6 4 যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন সেমি। তাহলে 14 সেমি ব্যাসার্ধ ভূগোলকের ওই ঘন সেমি বলছি, সরি বর্গ সেমি, ক্ষেত্রফল বার করছি না, বর্গ সেমি। ব্যাস এটা হচ্ছে আমাদের কি হলো, বক্রতলের ক্ষেত্রফল হলো। এবার কি হচ্ছে, দুটো ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে আবার তোমরা ভুল করে বৃত্তের মানে বৃত্ত বলছি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফেলবে না, কারণ যখন ফাঁপা ভূগোলক তখন ওইখানটাকে যখন কেটে দেবো, দুটো হচ্ছে চাকতির মতো পাবো, মানে বৃত্ত পাবো। এমন তো না যে পুরোটা নিরেট পুরো গোলক আকার পাবো, যখন উপরটাকে যখন একটু ছোট করে কেটে দেবো তার মানে সেখানে একটা পাতের আকারে পাবো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পড়বে। এই জায়গাটাই কিন্তু ভুল করে, তাহলে ওটাই লিখি। কত আছে, 0.7 থাকবে, 0.7 সেমি, 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। দেখো একটা বৃত্তের ক্ষেত্র বলতে পাই আর স্কয়ার, তো দুটো বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার হবে, 2 × 22 এর সাথে একবার লিখে দিচ্ছি, আলটিমেট সূত্রটা আসবে কত, 2 পাই আর স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেহেতু দুটো ছিদ্র ছিল, তাহলে 2 × 22 এর সাথে ইন্টু আর স্কয়ারের জন্য 0.7 সেমি মানে কত হয়ে যাবে, 7/10 গণিত হয়ে যাবে 7/10, সাথে সাথে ক্যান্সেল, তাহলে 22 দুগুণে 44 গণিত 7 যেটা হবে সেটা হচ্ছে 100, 3 7 21 এর 1 হাতে থেকে 2, 3 7 4 7 28 এর 8 হাতে থেকে 2, 4 7 28 29 30, তার মানে আলটিমেট হবে 3.08, যেটা হবে সেটা হচ্ছে বর্গ সেমি। এবার কি বলেছে, গোলাকার অংশ, ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত, এটা তো ছিদ্র ছিল, তাহলে অতএব ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব
প্রাতের ক্ষেত্রফল। দেখো এই ছিদ্রগুলো তো বাদ হয়েছে, তার মানে 2 4 6 4 বিযুক্ত 3.08 যেটা বেরাবে সেটা হচ্ছে বর্গ সেমি। আর এটাই যেটা বেরাবে 2 4 6 0.92 যেটা বেরাবে সেটা হচ্ছে বর্গ সেমি। কারণ তোমাকে যদি এটা 3ই ভাবি তার মানে আলটিমেট 61, আর 8 আছে মানে 0.92, মানে 2460.92 বর্গ সেমি। ব্যাস এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। কোনটা? যেটা ধাতব পাত্র। বৃত্তাকার ছিদ্রগুলো তো দুটো বাদ হয়ে যাচ্ছে, সেটা বাদে বাকি অংশটা বেরিয়ে গেল। চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 এর দাগ করব। 2 এর দাগটা দেখা যাক কি বলেছে। চলো এটা মুছে দিলাম। 2 এর দাগটা কি বলেছে? 2 এবং 3। চলো 2 এর দাগটা 25 সেমি উচ্চতা বিশিষ্ট একটা কি বলছে, একটি লোহার তৈরি ফাঁপা চোঙের বহিঃ ব্যাসার্ধ দিয়েছে। তাহলে মানে কি বলছে? চোঙটির উচ্চতা যেটাকে আমরা এইচ ধরছি সেটা দেওয়া আছে 25 সেমি। আচ্ছা, আর কি দেওয়া আছে? বহিঃ ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বহিঃ ব্যাসার্ধ করে দিই। বহিঃ ব্যাসার্ধ যেটা আছে সেটাকে আমরা R1 ধরছি, যেটাকে আমাদের দেওয়া আছে 7 সেমি। আর অন্তঃব্যাসার্ধ যেটা দেওয়া আছে, অন্তঃব্যাসার্ধ যেটা দিয়েছে সেটা হচ্ছে 8 সমান 10 আছে ব্যাস, তার মানে আলটিমেট হবে 5 সেমি। ঠিক আছে, এটাকে গলিয়ে আমি কি করব? এটা চোঙের আছে, এটাকে গলিয়ে আমরা কি করব? গলিয়ে অর্ধেক উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করব। তাহলে এই পাশে শঙ্কু, তাহলে মনে করি পরপর করছি, মানে এর আয়তন বার করো, এর আয়তন বার করে সমান করে দেবো। তাহলে পরে করছি না, একদম একসাথেই করছি, বা পরে করবো না, এটাকে আগে আয়তনটা বার করে দিই। তাহলে অতএব চোঙটির আয়তন, দেখতে খারাপ লাগবে, চোঙটির আয়তন যেটা হবে সেটা হচ্ছে পাই। ব্যাপারটা যেটা হচ্ছে সেটা বুঝতে হবে, R1 স্কয়ার, যেহেতু এটা ফাঁপা চোঙ, তাহলে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু এইচ হবে। তাহলে সূত্রটা কি হবে? R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু যেটা হবে সেটা এইচ। কারণ পাইটা আমার থাক, 7 স্কয়ার মানে 49 আসবে, মাইনাস 5 স্কয়ার আসবে 25, আর গণিত এইচ এর জন্য যেটা আসবে সেটা হচ্ছে 25। তার মানে পাই ইন্টু 5 4 9 2 2 4 24 ইন্টু যেটা আসবে 25, যেটা আসবে কত? সেমি কিউব। ব্যাস এটা আসবে। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ যেটা আছে আর সেমি, মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমাদের আগে যা ছিল তার অর্ধেক, মানে আলটিমেট যেটা হচ্ছে 25/2 সেমি। ব্যাস এটা হচ্ছে শঙ্কুটার উচ্চতা। এবার আমরা একটা কাজ করি, এর আয়তনটা বার করি। অতএব শঙ্কুটির আয়তন কত বেরাবে? সেটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ এর ভ্যালু 25/2, যেটা হচ্ছে সেমি কিউব। ব্যাস এটা বেরিয়ে গেল। তাহলে আমাদের চোঙের আয়তন বার করলাম, শঙ্কুর আয়তন বার করলাম, কারণ গলিয়ে তৈরি করছে তো শর্তে করে দেবো। তাহলে শর্তে যেটা করব সেটা হচ্ছে শঙ্কুর আয়তনটা 1/3 পাই আর স্কয়ার ইন্টু 25/2 সমান আমাদের যেটা আছে পাই ইন্টু 24 ইন্টু 25, পাই ইন্টু 24 ইন্টু 25। ব্যাস ব্যাস পায়ে পায়ে ক্যান্সেল করে দিচ্ছি এবার। তাহলে আর স্কয়ার সমান আমাদের যেটা আসবে, উপরে আছে 24 গণিত 25, আর 3 দুগুণে 6 উপরে উঠে যাবে, বাই নিচে যেটা আসবে সেটা হচ্ছে 25, এটাই কেটে যাবে। তাহলে আর স্কয়ার সমান যেটা আসবে, 24টাকে ভাঙি 2 ইন্টু 2 2 দুগুণে 4 4 6 24, 6 একটা 6 ছিল, তাহলে আর সমান যেটা আসবে 2 ইন্টু 6, তাহলে আর সমান যেটা চলে আসলো সেটা হচ্ছে 12। এবার দেখো তো ব্যাস চেয়েছে নাকি, দেখো ব্যাস চেয়েছে নাকি, দেখো শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে অতএব শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য যেটা বেরাবে সেটা হচ্ছে 24 সেমি। তাহলে কি করলাম? ব্যাসার্ধ যেহেতু আর ধরেছিলাম, তাই আমাদের শঙ্কুটার যে ব্যাসের দৈর্ঘ্য হলো সেটা হচ্ছে 24 সেমি হয়ে গেল। ভালো করে বুঝবে, যেহেতু গলিয়ে তৈরি করছে তাহলে আমাদের আয়তনটা সমান হবে। তাহলে চোঙের আয়তন বার করলাম, শঙ্কুর আয়তন বার করলাম, দিয়ে সমান করে দিলাম। চলো এরপরে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের 3-এরটা। 2-এরটা মুছে দিলাম। চলো এবার যেটা যাবো সেটা হচ্ছে 3-এরটা। তাহলে আমাদের যে 14 দাগটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো 3-এরটা কি বলেছে একটু দেখেন। কি বলেছে? 4.2 ডেসিমি ধার বিশিষ্ট একটি কাঠের ঘনককে সবচেয়ে কম কাঠ নষ্ট করে। একটা জায়গা বুঝবে, ঘনকটা তো আমাদের এরকম একটা জায়গা হবে, এরকম তো একটা হবে,
এরকম তো একটা হবে ঘনকটা। এবারে সবচেয়ে কম কাঠ নষ্ট করেছে মানে কোনটা, মানে এইখানটায় ঘনকটা একটু টেরা বাঁকা হয়ে গেল, যাই পারে হোক এইখানটায় হচ্ছে আমাদের জায়গাটা হয়ে এরকম ভাবে উঠবে, হবে না বলি? এইখানটায় আমাদের একটা জায়গা হবে, সেটাতে আমাদের এরকম ভাবে উঠবে। তার মানে আলটিমেট একটা পাতে আমাদের ওই শঙ্কুটার ইয়েটা বসে, পরিধিটা আমাদের বুঝবে। তার মানে বুঝাচ্ছে কি, বাহুর দৈর্ঘ্য যা হবে এই শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্য থাকবে, এটা বুঝতে হবে। উচ্চতার কোনো পরিবর্তন নেই, একদম শেষ জায়গা পর্যন্ত যাবে, উচ্চতার কোনো পরিবর্তন নেই, কিন্তু ব্যাসের দৈর্ঘ্যটা কত হবে, যেটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি আছে, ঘনকটির ধারের দৈর্ঘ্য কত, ঘনকটির ধারের দৈর্ঘ্য, ঘনকটির ধারের দৈর্ঘ্য যেটা আছে 4.2 ডেসিমি। তাহলে অতএব শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে 4.2 ডেসিমি। শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্য আছে 4.2 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত, 2.1 ডেসিমি। চলো এবার কি বলেছে, এবার কি বলেছে, সবচেয়ে কম কার লম্ববিদ, আচ্ছা উচ্চতাটা একবার করে দিই, তাহলে উচ্চতা কিন্তু আমাদের কোনো চেঞ্জ হবে না, উচ্চতা হবে কিন্তু একদম 4.2 যেটা হবে সেটা হচ্ছে ডেসিমি। সবচেয়ে কম যে লম্ববিদ থেকে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, তাহলে অতএব শঙ্কুটির আয়তন, অতএব শঙ্কুটির আয়তন যেটা আসবে সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে আলটিমেট যেটা আসবে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর ভ্যালু 2.1, তার মানে 21/10 গণিত 21/10 গণিত আমাদের 4.2 মানে যেটা আসবে সেটা হচ্ছে 42/10। এবার এটাকে কাটাকাটি করতে হবে, 3 × 7 = 21 আর 21 কেটে গেল, ব্যাস। তার মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 22 গণিত 21 গণিত 42 বাই যেটা পাচ্ছে সেটা হচ্ছে 1000 ঘন, এটা কিসে বেরাবে, ডেসিমি হয়ে যাবে, ভালো করে বুঝো। এটা যেটা বেরাবে সেটা হচ্ছে তোমার ঘন ডেসিমি বেরাবে। এবারে এটাকে যখন তুমি ঘন সেমি ট্রান্সফার করে দিবে, তার মানে আলটিমেট নরমালি ডেসিমি থেকে সেন্টিমিটার করতে গেলে কি 10 দ্বারা গুণ, যেহেতু ঘন আছে তাহলে 10-এর কিউব 1000 দ্বারা গুণ হবে, তখন এই আচ্ছা একটা শূন্য বেশি করেছে, তাহলে এই 1000টা কেটে যেহেতু আমাদের কি হবে 22 গণিত, এটা যা বেরাবে তোমরা লিখবে 22 গণিত 21 গণিত 42 যেটা আসবে সেটা হচ্ছে ঘন, ডেসিমি থেকে চলে আসবে সেটা হচ্ছে সেমি। তাহলে তো আমাদের এই 1000টা কেটে যাবে, কারণ নরমালি ডেসিমি থেকে সেমি করতে গেলে কি 10 দ্বারা গুণ করতে, আর যেহেতু ঘন আছে কিউব আছে তাহলে আমাদের 10-এর কিউব 1000 দ্বারা গুণ করতে হবে, এটা যেটা বেরাবে সেটা হচ্ছে অ্যান্সার বেরিয়ে যাবে তোমাদের। তাহলে গেলো 14 থেকে 3 একটা মোটামুটি তোমরা বুঝতে পারলে, এই জায়গাটা ভালো করে বুঝো, ঘনকটার বাহুর দৈর্ঘ্য যা হবে এই শঙ্কুটার ব্যাসের দৈর্ঘ্যটা হবে, ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতার কোনো পরিবর্তন হবে না। এবার চাইতে পারি তো যে কতটা কাঠ নষ্ট হয়েছে বিয়োগ করতে হতো তখন, ঠিক আছে, এই জায়গাটা তো তোমরা বুঝতে পারছো যে তখন ঘনকের আয়তনটা বার করলাম, শঙ্কুর আয়তনটা দিয়ে বিয়োগ করতে হবে যে কি পরিমাণ কাঠ নষ্ট হয়েছে, সেটাও চাইতে পারতো। তো আশা করি তোমাদের জায়গাটা পুরোটা ভালো করে বুঝাতে পারলাম। আর যদি বুঝতে পারো ভালো করে প্রতিটা জায়গায় একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু জানিও, বিশেষ করে কমেন্ট করে জানিও, তবে আমার বেশ ভালো লাগবে যে এত পরিশ্রম করে ভিডিওগুলো করছি না, ভালো লাগবে। একটু স্যারের পাশে থেকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওগুলো। আর যেটা বলছিলাম তোমাদের যা যা অসুবিধা আমার যে নাম্বারে পাঠাবে সেটা হচ্ছে 9832934218 এবং চিন্টু স্যার বলে সেভ করে। তোমাদের একটা ব্যাচ আমি নিয়ে আসবো জানো তো, খুব শীঘ্রই ব্যাচ একটা নিয়ে আসবো। তোমরা যারা যারা ইচ্ছুক তারা আমাকে একটু কমেন্ট করে রেখো যে স্যার আমি ইচ্ছুক, আমি তাদের একটা নাম্বারগুলো আমি লিখে রাখছি, তখন তাদেরকে আমি একটু নক করে দেবো যে তোমাদের ক্লাস শুরু হবে, খুব সীমিত সময়ের জন্য রাখবো। এবং সেই ক্লাসগুলো দারুণ থাকবে, যে প্রতিটা প্রবলেম ওয়াইজ হোক, যে প্রবলেম কোথায় হচ্ছে, এক্সট্রা ম্যাথ কি কি আসতে পারে, সে টেস্ট পেপার সলিউশন থেকে যা যা অসুবিধা আছে, ম্যাথ সম্পর্কে যা যা অসুবিধা আছে সবগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই দারুণ ভাবে পড়াশোনা করো, অন্তত শরীর ঠিক রেখে করো, নাহলে এই শরীরটা যদি না ঠিক রাখো না তোমরা শেষ অবধি টানতে পারবে না। শরীরটাকে ঠিক রেখে শরীরের উপরে প্রেসার না দিয়ে দারুণ ভাবে পড়াশোনা করো, ঠিক আছে, একদম স্যার তোমাদের সাথে আছে, কোনো চাপ নেই। চলো টাটা, ভালো করে থেকো।